ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক আসম ফেরদৌস রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় ফেসবুকের গাইডলাইন আসলে কি। ফেরদৌস, খুব আলোচনা হচ্ছে ফেসবুকের গাইডলাইন। ফেসবুকের গাইডলাইনটা আসলে কি? আসলে ফেসবুকের গাইডলাইন অ্যাকচুয়ালি সামাজিক যে কোনো যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে গাইডলাইন থাকে। কমিউনিটি একটা গাইডলাইন দিয়ে দেয় যে একজন ইউজার তো চাইলেই যে কোনো কিছু করতে পারে। যে আমরা যেটা বাংলাদেশে যেটা হয় যে ছবি শেয়ার হচ্ছে, অনেকে গান দিচ্ছে, অনেকে ভিডিও শেয়ার যে কোনো কিছু শেয়ার হচ্ছে। মানে এটা তো আসলে এটা হচ্ছে সামাজিক প্ল্যাটফর্ম সবাই, কিন্তু এটার মধ্যেও তো অনেকে অনেক অপরাধ করে ফেলতে পারে। হয়তো বা একজনকে অ্যাবিউজ করার মতো কোনো কন্টেন্ট দিতে পারে, আরেকজনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। এটা হতে পারে, সেটা মাইনর হতে পারে অথবা সেক্সুয়াল হতে পারে। তো এই জিনিসগুলো আটকানোর জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মই চেষ্টা করে তাদের কিছু গাইডলাইন দেওয়ার জন্য, যেটা মেনে চলার চেষ্টা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে একটা গাইডলাইনের ক্ষেত্রে একটা প্ল্যাটফর্মে একটা ডিফারেন্স থাকে। টুইটারে যা অ্যালাউড সেটা হয়তো বা ফেসবুকে অ্যালাউড না, আবার ফেসবুকে অনেক কিছু অ্যালাউড যেটা ইউটিউবে কখনো করা সম্ভব না। তো এইসব সবকিছু মিলে সবগুলোর একটা গাইডলাইন থাকে। ওই ফেসবুকের ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো মানতে হয়। অন্তত মানে মুখের ভাষায় বলতে হবে। যদি আমরা বলি যে মানতে হয়, তাহলে আসলে সেটা কি? কোন কোন জিনিসগুলো মানতে হয় বলে ফেসবুক বা ইউটিউব একটা মোটা দাগে যদি বলতে হয়, প্রথমে হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ আমি এমন কোনো কন্টেন্ট দেব না যাতে কাউকে আমি তাকে সামাজিকভাবে হেয় করতে পারি। ইন্টিগ্রিটির মধ্যে কিন্তু আবার অনেক কিছু থাকে। সেক্সুয়াল ভায়োলেন্স থাকতে পারে, মাইনরটা ফেসবুক খুব সিরিয়াসলি নেয়। আর এছাড়া ফেসবুকে যেটা দেখা যায় যে কাউকে আমি হার্ম স্পিচ দিতে পারি না, হেইট স্পিচ দিতে পারি না, কোনো জাতি বা বর্ণকে আমি আলাদা করে বলতে পারি না। ধর্ম খুব সিরিয়াসলি নেওয়া হয়। এছাড়া দেখা যায় যে হেট স্পিচ, তারপর মিথ্যা তথ্য, আমি ভুল ইনফরমেশন, ফেসবুক খুব দেখা যায় যে হেট স্পিচের চেয়েও বেশি তারা ভুল ইনফরমেশনকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ হেট স্পিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাক্য হয়তো অন্যের কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, একজন পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু মিথ্যা মানে ভুল ইনফরমেশনের ক্ষেত্রে ফেসবুক খুব করা, অন্তত কাগজে কলমে তারা বলে যে তারা ভুল ইনফরমেশন কখনো প্রকাশ করতে দেবে না। এর বাইরেও আরও অনেক কিছু আছে, যেমন আমি চাইলে আরেকজনের যেটা কন্টেন্ট রাইট, যে একজনের গান বা একজনের কথা সেটা আমি নিজের বলে চালিয়ে দিতে পারবো, ভায়োলেশন হয় না। এটা পাশাপাশি আমরা যেমন এটা জানি যে মৃত্যুর কোনো ছবি, কাউকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, এমন কোনো তথ্য তারা মানে ছবি বা তথ্য তারা দিতে চায় না। আগুন যদি বড় আকারে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, নাশকতার মতো ঘটনাগুলো, এগুলো তো তারা করতে চায় না। কিন্তু এটা আসলে কতটা রাখতে পারে তারা? এটা খুব কঠিন, কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যম বলে, যে অন্তত এই অঞ্চলের ক্ষেত্রে হচ্ছে ফেসবুক এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়। এবং দেখা যাচ্ছে যে এই অঞ্চলে পুরো পৃথিবীতে শুধু চীন বাদে আর প্রায় সব দেশে যেহেতু অন্তত বন্ধ না, চীনে হয়তোবা সেটা ভিপিএন দিয়ে দেখে বা অন্য কোনোভাবে ইউজ করে, তাও তাদের নিজস্ব আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা অনেক জনপ্রিয়। কিন্তু ফেসবুকে এত ইউজার, এবং দেখা যায় যে অনেক বেশি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মজার জন্য হোক, বিনোদনের জন্য হোক, বা অন্য কোনো উদ্দেশ্যের জন্য হোক, অনেক ফেক। এখন হাজার হাজার কন্টেন্ট যখন প্রতি মুহূর্তে উঠছে, হ্যাঁ, কমিউনিটির গাইডলাইন আছে, সেটা কন্ট্রোল করারও ব্যবস্থা আছে, সেটার জন্য এআই টুলস আছে, এবং এআই টুলসগুলো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু প্রতিটা কন্টেন্ট আসলে ওভাবে সঙ্গে সঙ্গে, মানে আমি তো এমনও হতে পারে একটা ভয়ঙ্কর একটা ভিডিও দিয়ে দিলাম, সেটা হয়তোবা এআই টুলস ধরবে, কিন্তু ধরার আগে কিছু সময় হয়তোবা সেটা ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ফেসবুক যে সেটা পারছে, সেটা হয়তো ওরাও স্বীকার করবে না। হ্যাঁ, আপনি যদি লিগালি তাদেরকে অ্যাপ্রোচ করেন, তারা বলবে যে না, আমরা সবসময় মানছি, আমরা সবসময় চেক করে দেখছি। কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি, যেমন কিছুদিন আগেও তারা কিন্তু হার মেনেছে, মানে মামলাতে হার মেনেছে, যে তারা আসলে এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। এটাতে কারণ এটার দুদিকটা ব্যাপার আছে, কারণ এটার অনেকে এর আগে তো ফেসবুকে আসলে তথ্য পাচার, ওই যে ইউজার ইনফরমেশন পাচারের দায়ে ওদেরকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এটা দুটো কারণ হতে পারে, যে এতগুলো ইউজারকে কন্ট্রোল করা যায় না, এবং ব্যবসায়িক দিকটা শেষ পর্যন্ত অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে ব্যবসাকেও বেশি গুরুত্ব দেয়। $1 ট্রিলিয়ন কোম্পানি একটা, হ্যাঁ, $400 বিলিয়ন কোম্পানি হচ্ছে ইউটিউব, যেটা, আর ফেসবুক যেটা $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে তাদের, সম্ভবত 1.80। কমিউনিটি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলবো যে ফেসবুকের তুলনায় ইউটিউব অনেক বেশি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। একটা প্রসঙ্গ, যে প্রসঙ্গে এত আলোচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইসিটি মিনিস্টার বিটিআরসি বলছে যে
আমাদের এখানের যে বাংলাদেশের আইন এবং সংবিধান মেনে ফেসবুক কন্টেন্ট প্রচার করে কিনা এটা তাদের কাছে জানতে চাবো। যদিও তারা সাড়া দিয়ে কিন্তু বাংলাদেশে কেউ আসে নাই, পরে তারা ভার্চুয়ালি সরকারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছে এবং সেখানেও যে খুব আশাপ্রদ কোনো কথা আছে তা না। আসলে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনের কথা আপনি বললেন, সেটা কি দেশে দেশে একই রকম নাকি সব দেশের জন্য একই রকমভাবে চালু করে? ফেসবুকের যেটা হচ্ছে অ্যাড দেখানোর ক্ষেত্রে, যে কোন দেশে কোন অ্যাড দেখানো হবে, কোন ফেসবুকে তো অনেক প্রচুর অ্যাড দেখানো হয়, সেই ক্ষেত্রে এক একটা দেশের জন্য এক একটা গাইডলাইন মেনে নেওয়া হয়। গাইডলাইন হয়তো সেম, কিন্তু বলে দেওয়া হয় যে এই দেশের জন্য আমি এই গাইডলাইনটা মেনে নেব, ওই দেশের কি আইন আছে সেটা দেখব। কিন্তু কমিউনিটি গাইডলাইনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম। আচ্ছা, কন্টেন্টের ক্ষেত্রে গাইডলাইনটা একই, অর্থাৎ আমেরিকাতে যে ভিডিওটা ভায়োলেন্স হিসেবে বিবেচিত হবে, বাংলাদেশেও সেটা বিবেচিত হবে। যে কোনো আগুনের দৃশ্য যদি আমেরিকাতে হোক, ইউরোপে যদি ভায়োলেন্স হিসেবে বা ফেসবুক মনে করে এটা আটকানো দরকার, সেটা বাংলাদেশেও আটকাবে। অন্তত কাগজে কলমে আটকানোর কথা, লিগালি আটকানোর কথা। এখন কিন্তু কিছুদিন আগে গত নির্বাচনে একটা আমাদের গবেষণা হয়েছিল, হয়তো মনে থাকবে। সেই গবেষণায় দেখা গেছে প্রায় একই ধরনের কন্টেন্ট, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত দুটো একই রকম কন্টেন্ট দেখা যাচ্ছে ফেসবুক ভুলভাবে ব্যাখ্যা করছে। কোনোটাতে রাজনীতিক বলছে যে, যদি অথচ সেটা রাজনীতিক ছিল না, ওটা হয়তো বা কোনো রাজনীতিক নেতার ব্যবসার বিজ্ঞাপন, সেটাকে রাজনীতি হিসেবে দেখাচ্ছে। আবার পিওর রাজনীতি কন্টেন্ট সেটাকে তারা ধরতে পারছে না রাজনীতি হিসেবে। অথচ ফেসবুক গাইডলাইন কিন্তু লেখা আছে যে যদি কোনো কিছু রাজনৈতিক গাইডলাইন হয়, সেটা শুরুতেই ব্যাখ্যা করে দিতে হবে এটা রাজনীতিক উদ্দেশ্যমূলক, এবং এটার যাতে ইউজার জানে যে এটা রাজনীতি। এখানে একটা প্রসঙ্গ থাকে কিন্তু, যে আজকে আমাদের পলক, যিনি মন্ত্রী, আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক, তিনি বলছিলেন যে পক্ষপাতের একটা অভিযোগ আনছেন, যে আপনি বলছেন যে ধরতে পারছে না। এটা কি তারা এআই দিয়ে আসলে ধরতে পারছে না, নাকি আসলে তাদের এক ধরনের পক্ষপাত আচরণ এখানে কাজ করে? এটা খুব হার্শ বলা হবে যদি আমি কাউকে বলি যে তারা পক্ষপাত করছে, যে কারণ আমি আসলে ফেসবুক কমিউনিটি আসলে মেনটেন করে কি করে না সেটা তো অ্যাকচুয়ালি কোথাও এটা একটা তথ্য প্রমাণ ছাড়া আমি কখনো বলতে পারি না যে আমার সঙ্গে পক্ষপাত করা হচ্ছে। হ্যাঁ, এমনও হতে পারে যে হয়তো বা কন্টেন্টগুলো এমন ভাবে ক্রিয়েট করা হচ্ছে যেটার কারণে ফেসবুকে তো অনেক রকম অ্যালগরিদম আছে, যে এই ধরনের পোস্ট হলে রিচ বাড়িয়ে দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে। হয়তো বা পোস্টের কারণেও তাদের কাছে মনে হচ্ছে এটা হয়তো বা, প্রথমে বললাম ফেসবুক কিন্তু সবচেয়ে বেশি আটকানোর চেষ্টা করে হচ্ছে, প্রথম হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, এবং তারপর হচ্ছে ভুল ইনফরমেশন। এমনও হতে পারে যে কন্টেন্টগুলো এমনভাবে ক্রিয়েট করা হচ্ছে যে যেটা ফেসবুকের কাছে মনে হচ্ছে যে সেটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা ফেসবুক হয়তো বা সেটা আটকানোর চেষ্টা করছে। এখন কিন্তু একজন মন্ত্রী যেহেতু এই কথাটা বলছেন, হয়তো বা তার কাছে সে ধরনের তথ্য আছে, তার হয়তো বা মনে হচ্ছে যে আসলেই তাদের রিচ কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এটা তার পক্ষ থেকে বলছে, ফেসবুক কিন্তু এখনো তাদের বক্তব্য জানায়নি, যে বলেনি যে তারা এই ধরনের কিছু করছে কিনা। অ্যাকচুয়ালি তাদের পক্ষে এটা স্বীকার করাও খুব কঠিন, যে তারা বলবে যে সেরকম তথ্য প্রমাণ ছাড়া তো তারাও স্বীকার করতে চাইবে না। কারণ হচ্ছে যে একই ধরনের পোস্ট একটা কমিউনিটির ক্ষেত্রে তারা ছেড়ে দিচ্ছে, আরেকটা আটকে দিচ্ছে বা রিচ কমিয়ে দিচ্ছে। এটা খুব বড় ধরনের ভায়োলেশন, তাদের নিজেদের কমিউনিটির জন্য গাইডলাইনের খুব বড় ভায়োলেশন। একটা আজকের একটা প্রসঙ্গে আসছে যে বাংলাদেশে ফেসবুকে ফ্যাক্ট চেকিং এর কাজ করে যে প্রতিষ্ঠানগুলো আছে, তো এখানে মন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী যিনি বলছিলেন যে তারাও এক ধরনের পক্ষপাত করে। দেখা যাচ্ছে যে একই কন্টেন্ট অন্য কেউ প্রচার করলে, বা এমন হতে পারে যে আওয়ামী লীগের কিছু কন্টেন্ট যখন, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের কন্টেন্ট রিচ কমে যাচ্ছে, কিন্তু অন্যগুলো রিচ বাড়িয়ে দেওয়া হচ্ছে, বা একই ধরনের কন্টেন্ট একজনের বেলা হয়তো সেটাকে ব্লক করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, পেজই ব্লক করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে ফ্যাক্ট চেকিং অন্য এমন সেই কন্টেন্ট যেগুলো হচ্ছে সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে তারা সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমন কি হতে পারে যে ফ্যাক্ট চেকিংগুলো কি আসলে পক্ষপাতের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখানকার যারা ফ্যাক্ট চেকিং? এখন ফ্যাক্ট চেকিংটা শেষ পর্যন্ত যখন হিউম্যান করছে, হিউম্যানের এখন যে কোনো হিউম্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে ইমোশনটা কাজ করে। একজন হ্যাঁ, ফ্যাক্ট চেকারের জন্য ইমোশনের ঊর্ধ্বেও চলে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একজন হিউম্যান যখন কাজ করে তাতে কিছুটা ভুলের সম্ভাবনা থাকতেই পারে। তার ফ্যাক্ট চেকিং এর ঝামেলা হতে পারে তার পার্সোনাল এজেন্ডা চলে আসতে পারে। হতে পারে যে দুটো ফ্যাক্টের মনে হচ্ছে কোনোটাতে তার হয়তো খুবই সূক্ষ্ম একটা তারতম্য, কিন্তু তার মনে হচ্ছে যে এটা হয়তো বা ঠিক, ওটা হয়তো বা ভুল, এবং সেটার ক্ষেত্রে হয়তো ফ্যাক্ট চেকিং কিন্তু এগুলো সবই হচ্ছে মানে অনেকটা ধারণা। হ্যাঁ, কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে না, এই ফ্যাক্ট চেকিং এর সময় ইচ্ছে করে তাকে এটাকে দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে। আর এখন কিন্তু ফ্যাক্ট চেকিংটা এআই দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়, তারপরে হচ্ছে হিউম্যান হ্যান্ড। এবং হিউম্যানের ক্ষেত্রে যদি ইমোশনটা কাজ করে, সেক্ষেত্রে হয়তো বা এরকম ভুল কিছু হয়ে যেতেও পারে। কিন্তু অ্যাগেইন
না, আমরা যেমন একটা জিনিস জানি যে ফেসবুকে কিছু একটা তথ্য বন্ধ করতে চাইলে বা অভিযোগ জানালে বাংলাদেশ সরকারের খুব একটা আমলে নেওয়া হয় না, এটা 15 থেকে 20% আমলে নেওয়া হয়, বাকিটা আসলে আর আমলে নেওয়া হয় না। সেটি একটা প্রসঙ্গ। আর একটা প্রসঙ্গ হচ্ছে যে আপনি যদি এই আন্দোলনের প্রসঙ্গে যেহেতু আসছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতা একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা নিয়েই যেহেতু এই ফেসবুক বন্ধ হয়ে গেছিল বা টিকটক অন্যান্য প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে গেছিল, তো এখানে যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনকারীরা এক ধরনের ছবি পোস্ট করতেছে, শেয়ার করছেন, বক্তব্য দিচ্ছেন, সরকার এক ধরনের ছবি পোস্ট করছে, বক্তব্য দিচ্ছেন। এখানে আসলে ফেসবুকের কিভাবে সে চিহ্নিত করবে যে আন্দোলনকারীদেরও তো এক ধরনের বাকস্বাধীনতা আছে, তাদের কর্মসূচি দেওয়ার অধিকার তাদের যেমন ফেসবুকে আছে, সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া আছে। এখন ফেসবুক কিভাবে এটাকে করবে যে ওরা নাশকতাকারী আর এরা সঠিক? এটা আসলে ফেসবুকের জন্য কাজটা খুব কঠিন, আর এআই এর জন্য তো আরো খুব কঠিন। সহজ কথা বলি, ধরা যাক এখন বাংলা আন্দোলনের সময় এমন হয়েছে যে কারণ বাজারে হয়তো বা মারামারি হচ্ছে, পরের পাশের গলিতে হয়তো বা কিছুই হচ্ছে না। এখন দেখা যাক যে একজন যদি কারণ বাজারে দেখছে মারামারি করছে, তার পাশের গলিতে একজন দেখছে যে তার গলিতে কিছু হচ্ছে না, চুপচাপ বসেছে। দুজনেই কিন্তু যখন কথাটা বলছে, একজন বলছে যে আমি তো দেখছি সব শান্ত, আরেকজন বলছে এখানে তো প্রচন্ড মারামারি। দুটোই তো সঠিক, দুটোই কিন্তু সত্য। কিন্তু এআই কি সেটা ভেবে দেখতে পারবে? এআই এর পক্ষে কি সম্ভব যে দুটো বাংলাদেশের ওই মুহূর্তে সিচুয়েশন ভেবে দেখা জানা? ফলে এআই যেটা করবে, সব ইনফরমেশন গ্যাদার করে, সে যেটা এসব আছে এআই এর ক্ষেত্রে হচ্ছে যেটাকে বলে হচ্ছে এআই যেটা করে, যেটা দুই ধরনের তথ্য বিশ্লেষণ করে, তার হচ্ছে 1 and 0, যেটা হচ্ছে বাইনারি, পক্ষ বিপক্ষ, যেটাতে প্রবাবিলিটি বেশি থাকবে সে সেটাকেই বেছে নেবে। তো এখন দেখা যাচ্ছে এখানে বলছে শান্তি চলছে, কোনো কিছু হচ্ছে না, ওই ধরনের পোস্টে দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে। তখন এআই বিবেচনা করবে যে কোনটা বেশি হচ্ছে, কোনটার প্রবাবিলিটি বেশি, তখন সে সেটাকে হয়তো বা সঠিক বলে ধরে নেবে এবং বাকিগুলোকে সে মনে করে গ্রাহক, মানে ফেসবুকের গ্রাহক, তারা কোনটা বেশি শেয়ার দিচ্ছেন, কোনটা বেশি কমেন্ট, সে কোনটাতে রিঅ্যাকশন আসছে, তখন স্বাভাবিকভাবে ডিসিশন নেয় যে এটাকে মেশিন লার্নিং বলে। মানে সে তাকে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়, সে সেখান থেকে শিক্ষা নিয়ে দেখে যে কোনটা আসলে সঠিক। এভাবে শিক্ষা নিয়ে যখন দেখছে যে এটাতে তার বেশি হচ্ছে, তখন সে হয়তো বা সেটাকে পজিটিভ ধরে নিচ্ছে, সেটাকে সঠিক তথ্য ধরে নিচ্ছে, অন্যটাকে সে মিস ইনফরমেশন ধরে নিচ্ছে, এবং সেটার কারণে ওই পোস্টটার হয়তো রিচ কমিয়ে দিচ্ছে। কিন্তু এমনও হতে পারে দুজনেই হয়তো সঠিক ছিল, কিন্তু দুজন দুটো পার্সপেক্টিভ থেকে দেখছে। তো ফলে এই জন্যই আসলে হিউম্যান ইন্টারাকশনটা দরকার, এবং সেক্ষেত্রেই ওই যে ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে পুরোপুরি অনেস্ট থাকা দরকার। কিন্তু সেটা সবসময় হয় কিনা বা হবে কিনা সেটা আমরাও আসলে চাই যে একটা নিরপেক্ষ একটা কিছু। কারণ বিষয়টা হচ্ছে যে এই ধরনের সোশ্যাল মিডিয়ার কিন্তু প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই, কোনো অফিস নাই, ফলে তাদের পক্ষেও এখান থেকে দ্রুত কি হচ্ছে, দেশে কি হচ্ছে এটা বোঝাটা আসলে তাদের কমিউনিকেট করা খুব কঠিন হয়ে যায়। ধন্যবাদ ফেরদৌস আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই এটি নিয়ে আরো ভবিষ্যতে আমাদের আরো আলোচনা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।